বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য ভারতের রয়ের এজেন্ট। এটা আমি প্রথম বলতেছি না, এর আগেও বাংলাদেশের অনেক সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা কথা বলছেন, কিন্তু আসলে প্রমাণ সহ কেউ উপস্থাপন করেন নাই এবং বিক্ষিপ্তভাবে বলার কারণে বিষয়গুলো আসলে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সেভাবে গ্রহণযোগ্য হয় নাই। তো আসলে আমি এইটা আসলে এর আগে আমি আসলে পিনাকি ভট্টাচার্যের একজন বলা যায় যে একজন ফ্যানই ছিলাম এবং হাসিনা বিরোধী আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে আমি আসলে খুব মানে তার সত্যি কথা বলতে আসলে আমি তাকে অনেকটা অনুসরণ করতাম এবং এটা যখন আমরা আসলে হাসিনা বিরোধী আন্দোলন চলে তখন আসলে এটা গুরুত্বপূর্ণ ছিল। তো আমি আসলে 6টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো, যেগুলোতে আমি আসলে এটা নিয়ে গত 1 বছর থেকে আসলে এটা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছি যে আসলে যে সবাই বলে যে ভারতের রয়্যাল এজেন্ট, তাহলে মানে আসলে কেন বলা হয়? অন্য ইলিয়াসের ক্ষেত্রে তো সেটা বলা হচ্ছে না, বা অন্য যারা আরও অন্য অ্যাক্টিভিস্ট যারা আছে বা কনক সরোয়ার এদের ক্ষেত্রে তো এটা বলা হচ্ছে না। তিনি কি শুধুমাত্র একজন হিন্দু বলেই তাকে কথা বলা হচ্ছে কিনা সেটাও তো একটা প্রশ্নের বিষয়। তা আসলে আমি এটা ডিপে যখন ঢুকতে গেলাম আমি দেখলাম যে না, আসলে এটার একটা যথেষ্ট যুক্তিকতা আছে। আমি গত প্রায় 1 বছরের কাছাকাছি হবে, 10 মাস 11 মাস হবে, আমি এটা নিয়ে কিছুটা পড়াশোনা করার চেষ্টা করছি বা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, যে আসলে অনেক মানে রাজনৈতিক বিশেষজ্ঞের সাথে আমি আলোচনা করার চেষ্টা করছি যে আসলে কেন এই বিষয়টা তাকে এই ট্যাগটা তাকে দেওয়া হয়। প্রথমত আমি এখানে 6টা পয়েন্ট আমি আসলে মানে খুঁজে পাইছি আর কি আমি ব্যক্তিগতভাবে। প্রথম পয়েন্ট হচ্ছে দেশ ত্যাগ। তিনি যখন বাংলাদেশ থেকে ফ্রান্সে যান সেই প্রক্রিয়ার মধ্যেই এই প্রক্রিয়াটা আসলে আছে। আমি এখানে এটা ব্যাখ্যা দিব, এটার সাথে আমি আরেকটা বিষয় যুক্ত করব, সেটা হচ্ছে যে বাংলাদেশের শিশু হত্যার সাথে যে তার যুক্ততা, সেই বিষয়টাও এটার সাথে আমি রিলেট করে বলবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম অংশে তার ভূমিকা, সেটা নিয়েও আমি আজকে বলার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে তার প্রপাগান্ডা এবং বিতর্কিত করা, বিএনপির বিভিন্ন নেতাদেরকে বিতর্কিত করা এবং তাদের বিরুদ্ধে নিয়মিত প্রপাগান্ডা তৈরি করা। চতুর্থত হচ্ছে ঢাকায় বিএনপিকে দুর্বল করা। ঢাকার মধ্যে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই ঢাকার মধ্যে আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে। সেখানে বিএনপিকে মানে বিতর্কিত করার জন্য পিনাকি ভট্টাচার্য যে সকল ভূমিকা রাখছেন সেটাও আমি আমার মতো করে সংক্ষিপ্ত উপস্থাপন করার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের বয়ানকে ভারতের বয়ান প্রতিষ্ঠা করা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে এটা মনে হয়েছে, এটা হয়তো আমি 1 নম্বরে আলোচনা করার চেষ্টা করব। 2 নম্বরে মুক্তিযুদ্ধের মানে যে ভারত যে গত 50 বছর থেকে বা তার অধিক সময় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারত যে বয়ান দিচ্ছে, যে বয়ান আমাদের মুক্তিযোদ্ধারা, সেটা মেজর জলিল থেকে শুরু করে জিয়া রহমান থেকে শুরু করে যারা প্রত্যেক মুক্তিযোদ্ধা বড় মুক্তিযোদ্ধারা এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করেন নাই। সে বয়ানটাকেই কিন্তু সে একটা সিস্টেমেটিক্যালি আমাদের মধ্যে ঢুকে আমাদের মাথায় সে বয়ানটা প্রতিষ্ঠা করতেছে এবং দুঃখজনকভাবে জামাত শিবির সেটাকে গ্রহণ করতেছে এবং সেটাকে প্রচার করতেছে। এটা একটা ভয়াবহ ব্যাপার, এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের প্রয়োজনীয়তার উল্টো দিক থেকে উপস্থাপন করা। ভারত যে আমাদের জন্য প্রয়োজন, কেন প্রয়োজন, এটাকে তিনি উল্টা দিক থেকে, অর্থাৎ তিনি আমাদের মধ্য থেকে বলতেছে ভারতের সাথে এই সম্পর্ক বিচ্ছিন্ন করো, ওই সম্পর্ক বিচ্ছিন্ন করো, ভারতের এটার প্রয়োজন ওটার প্রয়োজন। এর মাধ্যমে আলটিমেটলি ভারত যে আমাদের একটা প্রয়োজনীয় এলিমেন্টস সেটাকে তিনি কিন্তু আসলে প্রমাণ করার চেষ্টা করেন। আমি প্রথম মানে আসলে সময় আমি একটু কম নেওয়ার চেষ্টা করতেছি যাতে দ্রুত পয়েন্টে ঢুকে যাওয়া যায়। প্রথমত হচ্ছে যে তার দেশ থেকে এবং শিশু হত্যা। আপনারা জানেন যে যখন তিনি বাংলাদেশে ছিলেন তখন তিনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতেন এবং তিনি ভুয়া ওষুধ তৈরি করে, অর্থাৎ অনেকে বলেন ওষুধের মধ্যে ময়দা দিচ্ছেন, অনেকে বলেন যে ওষুধের মধ্যে বিষক্রিয়া ছিল এবং কোনো রকমের মানে এটা আসলে মানে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কতটুকু কি বালায় উনি করছেন আল্লাহ জানেন। তো ওইটা ইনি মার্কেটে ছাড়ান এবং প্রায় 250 জন অধিক শিশু এতে মৃত্যুবরণ করে। আপনি চিন্তা করেন আওয়ামী লীগের সময়ে 250 জন শিশু মৃত্যুবরণ করার পরে এত বড় একজন আওয়ামী লীগ বিরোধী নামে একটা মামলা হয় নাই, এবং মামলা হয়েছে অনেক পরে, তিনি যখন দেশ ছেড়ে পালাই যান। এবং মূলত তখন আওয়ামী লীগের সাথে তার একটা ভালো সমঝোতা ছিল। আপনারা জানেন গণজাগরণ মঞ্চের সময় তিনি গণজাগরণ মঞ্চের অন্যতম একজন কুশীলব ছিলেন এবং তিনি মিডিয়াতে সরাসরি এটার বক্তব্য দিচ্ছেন, সেখানে তিনি এটা তিনি সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সুতরাং উনি একজন মেজরিটেরিয়ান, আমরা এটা সবাই জানি, কিন্তু মেজরিটেরিয়ানের বাইরে হচ্ছে যে এই যে একটা আওয়ামী লীগের যে বয়ান, এটা কিন্তু এই গণজাগরণ মঞ্চটা ছিল ভারতের বয়ান, এটা আওয়ামী লীগের বয়ান ছিল না, এটা শেখ হাসিনার বয়ান ছিল না, এটা ভারত তার কুশীলবদের দিয়ে এটা তৈরি করছেন। আপনি দেখবেন যে ওইখানকার কোনো লোককে আপনি এখন আর খুঁজে পাবেন না মেইন স্ট্রিমে, কারণ আওয়ামী লীগ পরবর্তীতে ওদের কাউকে নমিনেশনই দেয় নাই এবং আওয়ামী লীগ তাদের সাথে অনেকটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। আওয়ামী লীগ মনে করছে যে তাদের থেকে ওই লোকগুলো ভারতের জন্য বেশি প্রিয়। জানে আপনি ইমরানের সরকার বলেন, আপনি তখনকার সময় একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, আমি ভদ্রলোকের নাম এখন মনে আসতেছে না, পরে মনে আসলে বলবো। এই যে যারা পাশা, ওনার নাম ছিল পাশা, এই যে এরা কামাল পাশা,
এই যে যারা ছিলেন এরা কি পরবর্তীতে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নাই কেন? আওয়ামী লীগ তাদেরকে সাইড দেয় নাই, যাতে তাদেরকে মানে সাইড বেঞ্চে রাখা হয়েছে। এবং গণজাগরণ মঞ্চের আসলে মূল নেতাদেরকে আওয়ামী লীগ পরবর্তীতে অনেকটা, আমি মনে করি যে কেন জানি একটা ভয় করতেন যে আসলে তারাই ভারত থেকে আসলে মানে ভারতের মাধ্যমে তারা অতিরিক্ত ক্ষমতাধর হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় কিনা সেই জন্য। তো সেখানে মানে উনি তো ছাত্র, এই যে শিশু হত্যার সাথে যুক্ত, তখন তার মানে বাংলাদেশ সরকারের চাইলেই কি একটা লোক বাংলাদেশের বর্ডার পার হইতে পারে? এটা কি এত সহজ ব্যাপার? অন্য অনেক নেতারা এই যে আওয়ামী লীগের এই যে 7 খুনের আসামি তাকে ধরে নিয়ে আসে নাই? তাহলে পিনাকি ভট্টাচার্য কি এতই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন যে ভারত সরকারকে, বাংলাদেশ সরকারকে সবাইকে পাকিয়ে দিয়ে ফ্রান্সে চলে গেছেন? কেউ জানে না। এবং ফ্রান্সে উনি আসেন, ভারত তাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন পাঠায় মানুষ হত্যা করে, এটা আমরা জানি। এবং তাদের সরকার প্রক্রিয়ার মধ্যেই ব্যাপারটা আছে। তাহলে এত বড় ভারত বিরোধী মানুষ ফ্রান্সে আছেন, তার উপর কোনোদিন ভারতের হামলা হয়েছে আপনারা শুনছেন? তার উপর কোনো ধরনের সমস্যা হয়েছে কেউ শুনছে কখনো? সুতরাং এটা অত্যন্ত ভাবার বিষয়। আমি 5 নম্বরে যে পয়েন্টটা বলছি সেটা আমি বলছি 2 নম্বরে আলোচনা করব, মুক্তিযুদ্ধের ভারতের বয়ান প্রতিষ্ঠা করা। আপনি দেখেন মুক্তিযুদ্ধের শেষ থেকে ভারত বলতেছে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, এবং এই যুদ্ধে আসলে ভারতের সাথে পাকিস্তানের জয় হয়েছে, যেটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং প্রপাগান্ডা। এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনো এটা মেনে নেয় না, বিশেষ করে আর্মি অফিসাররা, সেটা মেজর জলিল হোক, সেটা কর্নেল তাহের হোক, সেটা মেজর জিয়র রহমান হোক, বা অন্য যারা ছিলেন, বা মুক্তিযুদ্ধের প্রথম সারির যারা যোদ্ধা, তারা কেউই এটা আসলে অ্যাকসেপ্ট করেন। এটা অ্যাকসেপ্ট করছে কারা? যেমন আপনি যদি বলেন কাদের সিদ্দিকী, তো তাকে আবার আওয়ামী লীগ ভারত বঙ্গবীর উপাধি দিচ্ছে। এই টাইপের যারা আসলে ছোট মুক্তিযুদ্ধ, আমি এদেরকে বড় মুক্তিযুদ্ধ বলতেও রাজি না। এরা হচ্ছে আসলে দেখা যায় যে এপ্রিল মে পর্যন্ত যুদ্ধই করে নাই, এরপরে যখন দেশ স্বাধীন হবে বাপ, তখন আবার আসি যুদ্ধে অংশগ্রহণ করছে। এবং অধিকাংশই ট্রেনিং সেনাবাহিনীর হাতে নেওয়া, এবং এরা আসলে ওইভাবে খুব গুরুত্বপূর্ণ কোনো ভূমিকাও ওদের ছিল না। তো বিষয় হচ্ছে যে হঠাৎ এই মানুষগুলাই পরবর্তীতে ভারতের যে বয়ান যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, এবং এখানে 30 লক্ষ মানুষ শহীদ হয় না, ভারতের কত মানুষ শহীদ হয়েছে, ভারতের কতজন মানে ভারতীয় হত্যা হয়েছে, দেখবেন তার আলোচ্য বিষয় এটা। তিনি এখন বলছেন মুক্তিযুদ্ধ 2000 মানুষ শহীদ হয়েছে, আমার মনে হয় নোয়াখালীতে মারা গেছে 5000-এর উপরে। এখন মানে এই জিনিসটা উনি কেন বলতেছেন, এই বিতর্কিত বিষয়টা, এটা তো আলোচ্য বিষয় না। কেন মুক্তিযুদ্ধকে উনি বিতর্কিত করতেছেন এবং ভারতের বয়ানটাকে উনি প্রতিষ্ঠা করতেছেন? দ্যাটস মিনস ভারত তাকে এখন যে পরিস্থিতি, তাকে মানুষ বিশ্বাস করতেছে। এবং বাংলাদেশের জামাত শিবির সহ বাংলাদেশের একটা বড় অংশের মানুষ, বিএনপির একটা বড় অংশের মানুষ এবং সাধারণ মানুষ পিনাকির মানে যে প্রপাগান্ডা, পিনাকির যে মিথ্যাচার, এগুলোকে মানুষ অনেক ক্ষেত্রে গ্রহণ করতেছে। তখন ভারত বললো যে তুমি আসলে এখন এটা নিয়ে কথা না বলে তুমি মুক্তিযুদ্ধটাকে যে আমাদের যুদ্ধ ছিল এটা প্রতিষ্ঠা করো। 65 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তখন তো ল্যাস গুটে তার আব্বারা পালাইছে সব। তখন কইছিল তখন যুদ্ধ টিকে নাই কেন? জিয়র রহমান তো তখন খেতাব পাইছে। তো 71 সালে আসি তোমরা বীর হয়ে গেছে পাকিস্তানের সাথে জিতছে। এরপর 71-এর পরে যতগুলো যুদ্ধ হয়েছে জীবনে টিকছে ভারত। বাংলাদেশের সেনা অফিসাররা তখনও অত্যন্ত সাহসী ছিল, যে জন্য এবং জিয়র রহমান সহ বাংলাদেশ সেনা অফিসাররা, এবং তারা মানে কেন্দ্র থেকে নিচ পর্যন্ত, এবং আওয়ামী লীগের অনেক তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা অস্বীকার করার উপায় নাই। সবাই, অনেকেই তো ইন্ডিয়া পালাই গেছে, কিন্তু কিছু মানুষ তো যুদ্ধ করছে। বাংলাদেশের এটা একটা গণযুদ্ধ ছিল, সব মানুষ একসাথে বিস্ফোরণ করছে এখানে, যেটা আমরা 24 সালের আমরা 5ই আগস্ট দেখছি। গণমানুষের আন্দোলন, মানুষ যখন লক্ষ লক্ষ রাস্তায় নেমে গেছে, তখন কি আর সরকার টিকে? একইভাবে যখন লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছে, তখন পাকিস্তান সরকার টিকে আর? সুতরাং এই ভারতের বয়ান পিনাকি ভট্টাচার্য প্রতিষ্ঠা করতেছেন, এর মাধ্যমে প্রমাণিত হয় তিনি একজন রয়ের এজেন্ট। আর 3 নাম্বার হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম অংশে আপনারা জানেন যে তিনি সরাসরি বলছেন এটা ছাত্রলীগের আন্দোলন। আমার মনে আছে মেবি 16 জুলাই কি 15 জুলাইয়ের দিকে উনি বলছেন এটা ছাত্রলীগের আন্দোলন, বা 17 জুলাই হবে। এবং যখন আন্দোলনটা পূর্ণরূপ ধারণ করছে, তখনও পর্যন্ত উনি আন্দোলন সম্পর্কে কিচ্ছু জানেন না। এখন উনি বলতেছেন উনি আন্দোলনের মাস্টার মাইন্ড। এর কারণ হচ্ছে যে এইটা ভারতের কাছে এই আন্দোলন সম্পর্কে কোনো ইনফরমেশন ছিল না। যেহেতু ভারতের কাছে ইনফরমেশন ছিল না, উনার কাছে কোনো ইনফরমেশন ছিল না, সঙ্গত কারণে উনি প্রথম দিকে এই আন্দোলনটার বিরোধিতা করছেন। এবং যখন উনি আস্তে আস্তে বুঝতে পারলেন, এবং ভারতও বুঝতে পারলো যে না, এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন, তখন ভারত বললো যে যদি সরকারের পতন হয় তাহলে তো তাদের একজন লোক লাগবে। ভারত কী করলো? উনাকে দাঁড়ায়, অর্থাৎ পিনাকি ভট্টাচার্যকে দ্বারা এই আন্দোলনটা অনেকটা তাদের মুখী, অর্থাৎ পিনাকি ভট্টাচার্যমুখী করে ফেললেন। এবং এতে ইজিনেসটা কি দাঁড়ালো? এটা একদম সহজ পদ্ধতি দাঁড়ালো যে সবাই উনি এমনভাবে পরবর্তী সময়গুলোতে কন্টেন্ট ক্রিয়েট করলেন যে পুরো আন্দোলনটা মনে হইলো যে উনি নিজেই করতেছেন। তো এতে কি দাঁড়াইছে যে পিনাকি ভট্টাচার্য মানে এই আন্দোলনের মূল কুশীলবদের একজন হয়ে গেছেন, যেখানে উনি প্রথম দিকে এই আন্দোলনের বিরোধিতা করছেন।
আচ্ছা, তার মানে এই যে উনার কাছে মিস ইনফরমেশন, অর্থাৎ এইটা সরকার বিরোধী আন্দোলন, এটা আসলে আওয়ামী লীগের তৈরি আন্দোলন না, এইটা উনি জানতে পারলেন না কেন? বিকজ অফ উনি আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন না, কিছুর সাথেই যুক্ত ছিলেন না। উনি মূলত ভারতের যখন ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন বেস করে কথা বলেন। ভারতের কাছে এই আন্দোলন করে ইনফরমেশন ছিল না, তাই উনি মানে অ্যাকচুয়ালি উনি এই কারণেই তখন এই আন্দোলনের প্রথম দিকের বিরোধিতা করছেন। চতুর্থ পয়েন্ট হচ্ছে, আমি মানে পয়েন্টগুলোকে সাজায় পরবর্তীতে দিব। আমি যেহেতু ওই সময় সিরিয়াল ওয়াইজ বলছি, আমি এগুলো লিখে নিয়েছিলাম। তো 6 নম্বর পয়েন্টটাকে আমি 4 নম্বর পয়েন্টে আলোচনা, ভারতের প্রয়োজনীয়তা উল্টো দিক থেকে উপস্থাপন। দেখেন, ভারত যে আমাদের কি কারণে প্রয়োজন, এই বিষয়গুলোকে কিন্তু এই যে 5ই আগস্টের পরে আমি এই পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে উপস্থাপিত হইতে দেখছি। যেমন আমাদের চিকিৎসা ক্ষেত্রে ভারতের প্রয়োজন, আমাদের এই যে কাঁচামাল আমদানির জন্য ভারতের প্রয়োজন, আমাদের ওষুধের মেডিসিনের বিভিন্ন ধরনের কেমিক্যাল আনার জন্য ভারতের প্রয়োজন। উনি বলতেছেন যে এগুলোর বিকল্প মার্কেট তৈরি করে। আমার বিকল্প মার্কেট তো দরকার নাই ভাই। এই বিকল্প মার্কেট দরকার হলে সরকার আলোচনা করবে, সরকার এগুলো নিয়ে ইয়া করবে। ভারতের সাথে নেগোসিয়েট করতে না হলে বাধ্য হয়ে বাইরে যাবে, মিশরে যাবে, বাধ্য হয়ে ব্রাজিলে যাবে, বাধ্য হয়ে মানুষ এটা কি বলে আরব লীগের সাথে আলোচনা করবে, বা অন্যান্য যেসব জায়গা থেকে এসব জিনিস আনা যায় এসব নিয়ে আলোচনা করবে। অগ্রিম তিনি কেন নিজে থেকে এই আলোচনাগুলো শুরু করছেন যে ভারতের বিকল্প মার্কেট কি? দ্যাটস মিনস উনি বুঝাতে চাচ্ছেন এইসব জায়গায় ভারতের আমাদের প্রয়োজন। অর্থাৎ ভারতই ওনাকে দিছে যে এগুলো আমাদের মানে এই ইয়াগুলোর প্রয়োজন। এর সাথে সাথে উনি ভারত বিরোধিতা কিছু করছেন, কিছু না করলে তো আসলে আপনি এটাকে কোনোভাবে খাবেন না। এবং উনি বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের কুশীলবদের মাথায় ঢুকাইছেন যে দেখছেন, আপনি যদি এই কাঁচামাল রাশিয়া থেকে আমদানি করতে চান, আপনি যদি এটা ব্রাজিল থেকে আমদানি করতে চান, মিশর থেকে আমদানি করতে চান, অনেক টাকা খরচ হবে। তো ভারত তো কাছে আছে, ভারত থেকে আমদানি করাটা ইজি। আবার ভারতকে ওই দিক দিয়ে বুঝেছেন তুমি দাম বাড়াই দাও, যে বাংলাদেশ আমাদের বাইরে যাইতে পারবেন, তোমাদের বাইরে যাইতে পারবেন না। এটা ভারতেরই একটা মানে কি বলা যায়, এজেন্সি থেকে তথ্য, যেহেতু উনি রয়ের এজেন্ট সেহেতু উনি এইগুলোকে ইজিলি মানে এই বিষয়গুলোকে উনি আলোচনা করে মানুষের মগজের মধ্যে ঢুকে দিতে পারছেন। 5 নম্বর পয়েন্ট এটা আমি আলোচনা করবো, পরে 2টা পয়েন্টে বিএনপি নির্ভরের জন্য আমি এগুলোকে শেষের দিকে নিয়ে আসছি, নাহলে অনেকে বলবেন যে আমরা শুধু বিএনপির পক্ষেই বলি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঢাকায় বিএনপিকে দুর্বল করা। দেখেন, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত ঢাকা থেকে, সম্পূর্ণ রাজনীতিটা ঢাকা কেন্দ্রিক রাজনীতি। আপনি চিটাগং আন্দোলন করে 1 লাখ লোক মেরে ফেললেও দেশের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশের রাজনীতিটা ঢাকা কেন্দ্রিক। সুতরাং দীর্ঘদিন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের সরকার, তাদের পুলিশ, তাদের যৌথ বাহিনী বিভিন্নভাবে এই ঢাকাটাকে তারা ক্যাপচার করতে পারছে। বিএনপি ঢাকা সবসময় শক্তিশালী, সেটা মির্জা আব্বাস বলেন, সেটা আমাদের মানে আমাদের এখানে ইসাক ভাই বলেন, আমাদের সাদেক হোসেন খোকা একসময় ছিলেন, এখন ওনার ছেলে আছেন। এর বাইরে আমরা যদি বলি, একসময় আমাদের নাসিরউদ্দিন পিন্টু ভাই ছিলেন। বাট ঢাকায় বিএনপির একটা শক্ত অবস্থান আছে, একসময় নিউটন ভাই ছিলেন মিরপুরের দিকে। তো ঢাকায় যে বিএনপির একটা শক্ত অবস্থান আছে, এই ভিত্তিটা দুর্বল না করলে আওয়ামী লীগ কোনোদিন ঢাকায় প্রতিষ্ঠা হতে পারবে না। অর্থাৎ আন্দোলন করে ঢাকায় ঢুকতে পারবে না আওয়ামী লীগ। অর্থাৎ এই যে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি পাল্টাইতে হইলে আরেকটা গণ অভ্যর্থন লাগবে। আর সেই গণ অভ্যর্থন করতে হইলে অবশ্যই ঢাকা নিয়ন্ত্রণ করতে হবে। জামাতে ইসলামের মতন এই বক্কর চক্কর দল, এই যারা 500 টাকা দিলে 15 জন কিনা যায়, এই দল দিয়ে ঢাকায় আন্দোলন ঠেকাইবেন? খুঁজে পাওয়া যাবে করে? আন্দোলন যে হয়েছে আগে খুঁজে পাওয়া গেছে? গ্রাম থেকে আসা 15-20 জন, ওদের আসা 90% লোক হচ্ছে গ্রাম থেকে আসা। এটাকে ঢাকায় আন্দোলন তৈরি করতে পারবে? সেই ক্ষেত্রে ভারতের একটা এজেন্ডা ছিল যে কোনোভাবে ঢাকা রাজনীতিটাকে বিএনপিকে দুর্বল করা। এবং সেই জন্যই প্রথমে তারা মির্জা আব্বাসকে টার্গেট করছেন, তারপর তারা টার্গেট করছেন সাদেক হোসেন খোকার ছেলেকে, যাতে সে মেয়র হইতে না পারে। এবং এগুলোকে এই যে বিভিন্ন উপদেষ্টাদেরকে প্রভাবিত করে উনাকে মেয়র হইতে দেন নাই। আপনি দেখেন চিটংয়ে শাহাদাত বেড়ে দিছে, কিন্তু এখানে এর নাম কি ইশরাককে দেয় নাই। তার মানে কি চিটং শক্তিশালী হোক অসুবিধা না, ঢাকা শক্তিশালী হলে অসুবিধা। তাহলে এবং আপনারা দেখেন জাকির খান যখন গেছেন তাকে নিয়েও কিন্তু কিছু লোকজন সমালোচনা করছেন। ওই যে জামাতের মাধ্যমে এই সমালোচনাটা আসছে, এর রিজনটা কি? রিজনটাও হচ্ছে ইজিলি ঢাকাকে দুর্বল করা। আর ঢাকা দুর্বল, যে নয়ন, সেও তো ঢাকার একজন মানে প্রমিনেন্ট নেতা এবং তার নিজস্ব শক্তি আছে ঢাকাতে। এখন ক্যাডার ভিত্তিক বলেন আর কর্মী ভিত্তিক বলেন, উভয় রাজনীতিটাকেই দুর্বল করার জন্য ঢাকাতে কোনোভাবে যদি বিএনপি অবস্থান না নিতে পারে, সেই জন্য তিনি তার প্রপাগান্ডার মাধ্যমে এদেরকে যাতে বিএনপি থেকে বের করে দেওয়া যায়, এদেরকে যাতে বিএনপি থেকে দুর্বল করে দেওয়া যায়, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করছেন। তার মানে ঢাকাকে দুর্বল করা, এটাও একটা রয়ের একটা বড় এজেন্ডা হচ্ছে যে ঢাকা থেকে বিএনপিকে দুর্বল করা, যাতে একসময় আওয়ামী লীগ ঢাকা দখল নিতে পারে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে মানে আমি যেটা বলতে চাই, বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা এবং বিতর্ক। আপনি দেখেন
পুরো দেশব্যাপী উনি বিএনপির বিরুদ্ধে একটা প্রপাগান্ডা তৈরি করছেন। বিএনপি সাদাবাজি করে, বিএনপি সন্ত্রাসী করে, বিএনপি দখলবাজি করে, বিএনপি হিন্দুদের বাড়ি আক্রমণ করছে, বিএনপি কোন জায়গায় কোন মাইয়ারা দর্শন করছে, বিএনপির কোন লোকে কী একেবারে ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয় আনি উনি উপস্থাপন করছেন। আওয়ামী লীগের শ্রমিককে আপনি তাকে এভাবে উপস্থাপন করতে দেখছেন? বিএনপি ব্যাংক দখল করছে, বিএনপি টেলিভিশন চ্যানেল দখল করছে, অর্থাৎ বিএনপির যত খারাপ দিক আছে সব উপস্থাপন করছে। উনি জামাতের বিরুদ্ধে বলেন নাই কেন? কারণ জামাত রাজনৈতিকভাবে এতটা শক্তিশালী না যে তারা আসলে দীর্ঘমেয়াদী আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নেবেন। এই শক্তিটা আসলে জামাতের নাই, এই শক্তিটা আসলে ইসলামী আন্দোলনের নাই, এই শক্তিটা আসলে এই টাইপের পলিটিক্যাল দলগুলোর নাই। জাতীয় পার্টি বলেন বা অন্য যাদের আছে, এটা বিএনপির আছে। সুতরাং উনি তার সর্বশক্তি দিয়ে এদেরকে প্রতিহত করার চেষ্টা, এই প্রপাগান্ডা তৈরি করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছেন সারা বাংলাদেশ ব্যাপী, এবং বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আর সর্বশেষ হচ্ছে যে বাংলাদেশ এটা একটা ভারতের মানে সর্বোচ্চ পরিকল্পনা। যদি বিএনপি 200 আসন 250 আসন পায়, সেক্ষেত্রে এটা অবশ্যই এটা একটা ক্ষতির কারণ হবে রাজনীতিতে, এবং আওয়ামী লীগ ফেরাটা এটা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে মানে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছেন সারা বাংলাদেশ ব্যাপী। তো আসলে এই 6টা পয়েন্ট দ্বারায় আপনি যদি আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন এই 6টা পয়েন্ট যদি আপনি আলোচনা করেন এবং এই 6টা পয়েন্টের মধ্যে আপনারা ঢুকার চেষ্টা করেন, দেখবেন যে অ্যাকচুয়ালি রয়ের যেসব বার্তা, এইসব বার্তাই গত 1 বছর থেকে 1 বছরের বেশি সময় থেকে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন, এবং এগুলোর মাধ্যমে তিনি আসলে ভারতের যে আধিপত্য এটা যাতে দীর্ঘমেয়াদী হয় বাংলাদেশে সে চেষ্টা করছেন ভারত বিরোধিতার মাধ্যমে। সুতরাং আমার যেটা মনে হয় রয়ের একজন প্রকৃত এজেন্ট হচ্ছেন পিনাকি ভট্টাচার্য।